Hello everybody, welcome to EduHub. This is the channel where I will give you a short description of a poem which is in your syllabus in English, that is Sea Fever, written by John Masefield. First, before starting the poem, we must give a short description of the poet. That is শুরু করার আগে আমরা একটা ছোট ডেসক্রিপশন দিচ্ছি। সেই ডেসক্রিপশন হচ্ছে John Edward Masefield 1878 to 1967 was an English poet, writer and a poet laureate of the United Kingdom from 1930 till his death. He is also remembered as the author of children's novel The Midnight Folk and The Box of Delights. John Edward Masefield 1878 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1967 খ্রিস্টাব্দে মারা যান। একজন ইংলিশ কবি ছিলেন, রাইটার, লেখক ছিলেন এবং পোয়েট লরিয়েট। লরিয়েট মানে রাজকবি ছিলেন 1930 থেকে তার মৃত্যু অবধি ইউনাইটেড কিংডমে। তাকে আমরা ম্যাক্সিমাম মনে রাখি বাচ্চাদের, শিশুদের নভেল লেখার জন্য। যে নভেল দুটির নাম, মেনলি যে দুটি নভেল আমরা জানি, দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। এই যে কবিতাটি সি ফিভার, এইটা অ্যাকচুয়ালি আমাদের পোয়েট, দ্য পোয়েম স্পিক্স অফ, পোয়েট নিজের যে ফিলিংটা, পোয়েম আমাদের কি দেখাচ্ছে, ফার্স্ট ইংলিশে বলছে, দেন আই উইল ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ সি ভয়েজ। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। পোয়েট ফিলস, পোয়েট লেখক অনুভব করছে, অ্যাট দ্য অ্যান্টিসিপেশন সম্ভাবনা, সমুদ্র যাত্রা যাওয়ার সম্ভাবনাতে সে এতটা উত্তেজনা ফিলস করছে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সি স্কেপ রিভিলস, ডেসক্রিপশন যেটা দিচ্ছে, যে বর্ণনা দিচ্ছে, ডেসক্রিপশন মানে বর্ণনা দেওয়া, চিরস্থায়ী যে আকাঙ্ক্ষা মানুষের নেচারের প্রতি, নেচারকে খোঁজার প্রতি, সেটার ব্যাপারে এই কবিতাটি আমাদের বর্ণনা করছে কবি। তো আমরা ফার্স্ট এবার ডেসক্রিপশনটা দেওয়ার আগে পোয়েমের, আমরা পোয়েমটার কিছু ডেসক্রিপশন জেনে নিই। ফার্স্ট, পোয়েমটা হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম। পোয়েমের যে স্কিমটা, রিদম, আমরা যে কোনো যখন বলি, একটা ছন্দে বলি, যে রিদমটা সেটা হচ্ছে হেফটামিটার। দ্যাট ইজ, আমরা প্রথম শব্দটার উপর জোর দিই, তারপর একটা আসতে বলি। আর একটা, এই যে কবিতাটি লেখা, এটা 3 স্ট্যান্জায় লেখা, 4 লাইন্স করে। দ্যাট ইজ কোয়াট্রাপ্লেটস। এই 4 লাইন্সকে আমরা একসাথে কোয়াট্রাপ্লেটস বলি। দ্যাট ইজ ফার্স্ট আর সেকেন্ড লাইন সিমিলার, ম্যাচ হয় রিদমটা, আবার থার্ড আর ফোর্থে রিদমটা ম্যাচ হয়। সো এই কবিতাটি জন মেসফিল্ড লিখেছেন অ্যাজ, তিনি নিজেও একজন নাবিক ছিলেন। জীবনের ম্যাক্সিমাম টাইম তিনি অ্যাজ আ সেলার হিসেবে কাটিয়েছিলেন আর্লিয়ার লাইফটা। দ্যাটস ওয়াই সি ইজ ডিফাইন্ড অ্যাজ লাইফ। এখানে লাইফের সাথে সিকে তুলনা করা হয়েছে। সো এবার আমরা কবিতাটির বিস্তারভাবে লাইন টু লাইন ডিফাইন করব। ফার্স্ট, আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে, সেই একাকী সমুদ্র এবং আকাশে। সমুদ্র সাধারণত লোনলি, একাই হয়, তাই আমাদের জীবনটাকে ওর সাথে রিলেট করে বলছে উই মাস্ট গো অ্যালোন, একাই, যদি কেউ না থাকে একাই যেতে হবে। সো আই মাস্ট, প্যাশনেটলি বলছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। লোনলি মানে একাকী। অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। আর কি চাই তার চাই হচ্ছে একটা লম্বা জাহাজ ও তাকে চালনা করার জন্য একটি তারা। এবার স্টার্ট টু স্টিয়ার হার বাই, এইখানে এই যে লাইনটা, এই যে ওয়ার্ডটা, যে সেন্টেন্সটা, এটাকে আমরা পার্সোনিফাইড বলি, পার্সোনিফিকেশন বলি। কেন? এখানে স্টার্ট টু স্টিয়ার হার, হার, এখানে কোনো ওমেনের কথা বলা হয়নি, এখানে সমুদ্রের কথা বলা হয়েছে। তো স্টার ইজ আ নন লিভিং থিং। When a non-living thing is compared to a living being, that is called personification. That is, star is a non-living thing. It is compared with, comparison is done with her, that is a woman. That is সমুদ্রকে আমরা woman-এর সাথে compare করেছি। দেখার, start, steer, that is চালনা করা। তো লম্বা শিপ, আমার একটা লম্বা শিপ চাই, একাদিনে বড় শিপ, সেই শিপ চাই এবং একটি স্টার চাই যে তাকে দেখতে পারবে, চালনা করতে পারবে। And the wheels kick and the wind song and the white sails shaking. Wheels kick, that is যখন জাহাজ চলে তখন আমরা জানি একটা হুইলের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা হয়।
হুইলস কিক, যখন সমুদ্র উথাল পাথাল হয় তখন হুইলটাকে আমরা রেজিস্ট করতে পারি না, তখন হুইলটা নিজের মতন, তখন তাকে কন্ট্রোল করাটা খুব টাফ হয়ে যায়। অ্যান্ড দ্য উইন্ড সং, উইন্ড সং মানে হচ্ছে বাতাসের গান। সং তো উইন্ড তো আর সং করে না, গান গায় না, তো এটা একটা মেটাফোর, এটা সাময়িক তুলনা করা হয়েছে। বাতাসের যে আওয়াজটা সেটাকে একটা গানের সাথে, একটা সঙের সাথে তুলনা করা হয়েছে। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, সেলস মানে পাল, আগেকার দিনে লম্বা কাপড়ের যে পালটা থাকতো কাপড় দিয়ে তৈরি, সেই পাল নৌকা উথাল পাথালের জন্য নৌকার পাল দুলে যাচ্ছে, শেকিং দুলছে। অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সি ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, এখানে কবি যখন কবিতাটি লিখেছেন আমাদের কিছু সেন্স অর্গানসের ব্যাপারে বলেছেন, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে কম্পেয়ার করে। এখানে কি বলছে, অ্যান্ড আ গ্রে মিস্ট, গ্রে মিস্ট মানে ধূসর কুয়াশা, অন দ্য সি ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, কি বলছে যে গ্রে মিস্ট যে ধূসর কুয়াশাটা সকালে সিজ ফেস, সি এর ওপরে আকাশের দিকে, অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, সিজ ফেস যেটা এটাও একটা পার্সনিফাইড ওয়ার্ড। এখানে সমুদ্রের উপরে যে জলটাকে সেটা একটা মানুষের মুখের সাথে তুলনা করা হয়েছে। দ্যাট ইজ when a human being is compared with a non-living being, that is see a non-living thing and a face of a human being is compared, it is called a personified thing. আগেই বলেছি যেখানে একটা ওয়ার্ড ছিল start to steer her by, তো এগেন একটা আমরা পার্সনিফাইড সেন্টেন্স বা ওয়ার্ড দুটো সেন্টেন্স পেয়েছি এখন অবধি। অ্যান্ড আ গ্রে ডন, গ্রে ডন, ডন মানে হচ্ছে একদম ভোরবেলাটা ব্রেকিং, দেখার জন্য। এবার এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আই সাইট, উই ক্যান সি। ফার্স্ট সেন্স অর্গান গন। সেকেন্ড, I must go down to the seas again for the call of the running tide. আবার দেখতে পাচ্ছ ফার্স্ট লাইনটার কিছুটা পোর্শন আবার রিপিট হচ্ছে, দ্যাট ইজ দ্য পোয়েট ইজ ভেরি ডেসপারেট অ্যাবাউট গোয়িং টু দ্য সি অ্যান্ড লিডিং দ্যাট লাইফ। সো আবার কবি সেম কথা রিপিট করছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সি। কেন আমি সিতে যাব? কারণ সেই সিয়ের আমাকে ছুটন্ত ঢেউ আমায় ডাকছে, আমায় আগ্রহ, আমাকে অ্যান্টিসিপেট করছে যে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে সেখানে। নেক্সট ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। আ ওয়াইল্ড কল মানে বন্য ডাক, আর একটা ক্লিয়ার কল। ক্লিয়ার কল মানে এর আগেই আমরা পড়েছি ধূসর, মিস্ট, সকাল, সিজ ফেস, দ্যাট ইজ যখন উথাল পাথাল থাকে, দ্যাট ইজ ওয়েন ইট ইজ নট ক্লিয়ার। বাট হিয়ার দ্য পোয়েট ইজ টেলিং অ্যাবাউট আ ক্লিয়ার কল, মানে পরিষ্কার আকাশ, ক্লিয়ার কল, কল মানে পরিষ্কার ডাক, যে ডাক আমি অস্বীকার করতে পারবো না, ডিনাইড মানে অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ আ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। ক্লিয়ার কল মানে অবভিয়াসলি আকাশ পরিষ্কার, তাই যখন আই আস্ক আমি কি চাইছি, উইন্ডি ডে বেশ বাতাস বয়ে যাওয়া দিন, উইথ আ হোয়াইট ক্লাউডস, পরিষ্কার দিন মানে অবভিয়াসলি ক্লাউডস পরিষ্কারই হবে, তো হোয়াইট ক্লাউড সাদা ক্লাউড, ফ্লাইং, অ্যাকচুয়ালি ফ্লাইং মানে ওরা, বাট অ্যাকর্ডিং টু দিস পোয়েম ফ্লাইং মিন্স ভেসে বেড়ানো। নেক্সট, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লো স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। এখানে আবার কবি আরেকটি সেন্স অর্গানের ব্যাপারে বলেছে, দ্যাট ইজ টাচ। ফ্লাং স্প্রে মানে যখন জাহাজ যায় তখন সাইড দিয়ে দেখবে জলগুলো ছেটে, সেই যে ছেটা, সেই যে স্প্ল্যাশ করাটা, সেটাকেই বলা হয় ফ্লাং স্প্রে। দ্যাট ইজ জাহাজ চলার সময় ছিটে আসাতে জলবিন্দু, তাকে বলা হয় ফ্লাং স্প্রে। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। স্পিউম মানে হচ্ছে ফেনা, তো ফেনা মানে, অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। সি গার্লস হচ্ছে এক ধরনের পাখি, গাংচিল, যে পাখি ইংলিশ বাংলায় গাংচিল বলে। তো আমাদের কাছে ছুটে আসছে জলবিন্দু এবং বয়ে চলে ফেনা, যখন যায় শেপ তখন সাইডে ফেনাও হয়ে ওঠে। আশা করি গঙ্গাদি যখন গেছে দেখতে পেয়েছো, সাইডে ফেনা হয়ে ওঠে, সেই ফেনাটাকেই স্পিউম বলে ইন ইংলিশে। সি গার্লস ক্রাইং মানে এখানে আবার শুনছি, কিছুটা টাচ কিছুটা শোনা, হিয়ারিং। ক্রাইং তো হয়, ক্রাইং অ্যাকচুয়ালি মিনস ওয়েন উই আর উইপিং, এখানে ক্রাইং মানে চিৎকার। নেক্সট, আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেন, আবার সেই রিপিট হয়েছে লাইন, I must go down to the sea again to the vagrant gypsy life. Vagrant মানে ভবঘুরে, জিপসি মানে যাযাবর। তো আমাকে আবার যেতে ইচ্ছা করছে, কেন যেতে ইচ্ছা করছে, সেই সমুদ্র আবার আমাকে ডাকছে ভবঘুরের মতন জীবন কাটানোর জন্য। দ্যাট ইজ স্বাধীনতা। ভবঘুরেদের
কোনো ব্যাকল্যাশ থাকে না, কোনো পেছনে টান থাকে না, তারা যেখানে ইচ্ছে যখন ইচ্ছে উইদাউট এনি কল দে ক্যান গো। তো এখানে নিজেকে সেই পরিস্থিতিতে কবি ঢালতে চাইছে। ভ্যাগ্রেন্ট মানে ভবঘুরে, জিপসি মানে যাযাবর, লাইফ স্পেন্ড করতে চাইছে ইন্ডিপেন্ডেন্টলি। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য উইলস ওয়ে ওয়্যার দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ। এখানে ওই গাংচিল ও তিমির দেখানো পথে যেখানে বাতাস ধারালো ছোড়ার মতন গায়ে এসে লাগে। তো গার্লস ওয়ে আমরা আগেই বললাম, গাংচিল, অ্যান্ড দ্য ওয়েলস মানে তিমি মাছ। এবার যখন আকাশে পাখি ওড়ে, গাংচিল উঠছে, তখন তার তো কোনো স্পেসিফিক জায়গা নেই যে ইউ হ্যাভ টু গো ইন দ্যাট স্পেস অনলি, তারা তাদের মতন উঠতে পারছে। ওয়েলস ওয়ে, নো ওয়ান কেউ তাকে আটকাবে না, পুরো সমুদ্রটাই যেন তার বাড়ি। কিন্তু এই সবের মধ্যেও যে কষ্টটা হয় সেটা হচ্ছে যখন উইন্ডস বয়, যখন উইন্ডস বয়ে চলে, তখন একটা সকাল সকাল দিকে ধারালো নাইফের মতন গায়ে এসে লাগে। দ্যাট ইজ উইটেড মানে ধারালো, ছোড়ার মতন গায়ে এসে লাগে। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন। আর আমার কি চাই, আমার কি জিজ্ঞাস্য, আমার জিজ্ঞাস্য এক হাস্যময় ব্যক্তি কাছ থেকে যেন মজার গল্প শুনতে পারি। মেরি ইয়ার্ন মানে হ্যাপি স্টোরিজ, ইয়ার্ন মানে স্টোরিজ, গল্প। ফ্রম আ লাফিং ফেলোর ওভার, আমার মতনই একজন ভবঘুরে বন্ধুর কাছে যেন আমি শুনতে পাই। অ্যান্ড কুইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রেকস আর ওভার। এই লাইনটার মধ্যে একটি কথা আছে, এই যে ট্রিক্স কথাটা বলা হয়েছে, ট্রিক্স মানে হচ্ছে আগেকার দিনে নাবিকরা যখন চালাতেন জাহাজ, তখন নাবিকরা চাকাটা, যে চাকাটার কথা বলছিলাম আগে, সেই চাকাটা ধরে বসে থাকতেন যাতে তারা কন্ট্রোল করতে পারে। তো 4 ঘন্টা চালিয়ে 8 ঘন্টা রেস্ট নিতেন। সেই যে 8 ঘন্টা 8 আওয়ার্সের যে রেস্টটা, সেই রেস্টটার মধ্যেই তিনি একটি কোয়াইট শান্ত স্লিপ, ঘুম চেয়েছে, ও সুইট ড্রিম, সুন্দর একটা স্বপ্ন চেয়েছে। তো এই যে স্টোরিটা, এখানে যে স্টোরিটা বলা হয়েছে, সেটা আমাদের লাইফের সাথেও রিলেট করা যায়। কিভাবে রিলেট করা যায়? when we have some difficulties, যখন কোনো ডিফিকাল্টি আসে, we must go on with all our positiveness, not alone, একা নয়, with all our positive sides, with all our friends. We have to face our difficulties without any problem, without any negativity. So this is the wrap for today. We are wrapping it. Please do like and share this channel. If you like my telling of poem or recitation of poem, please do like and share it. Okay, we will next meet someday somewhere. So bye bye and have a good day and a good career ahead. Okay, bye.